ইতিহাসবিদেরা ৭ নভেম্বরকে দেখছেন ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের ফল হিসেবে। দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর রক্তপাত ও ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলছেন তারা। তাদের বিবেচনায় বিপ্লব অথবা সংহতি দিবস শুধু তাৎপর্যহীন রাজনৈতিক শব্দ। এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাদ ইফতেখার। তবে আগে জানিয়ে শিরোনাম। নাসিরনগরে হিন্দুদের বিপর্যয় থেকে রক্ষার দাবি মন্ত্রী সায়েদুলের, কটূক্তি প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা। নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী চলবে সরকার, বললেন ওবায়দুল কাদের। নিউজিল্যান্ডে পেসারদের আসল পরীক্ষার অপেক্ষায় ওয়ালশ, মুস্তাফিজ যাচ্ছেন কিনা জানা যাবে ১ সপ্তাহের মধ্যে। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নাসিরনগর হামলা। মতামত পাঠাতে এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। হিন্দু সম্প্রদায়কে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হক। নিষ্ক্রিয়তার অভিযোগ নাকচ করে মন্ত্রীর দাবি তার কারণেই বড় ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার হিন্দুরা। প্রশাসনের পক্ষে অবস্থান নিয়ে সায়েদুল হক বলেছেন, সরকার দলের অনেক মন্ত্রী নেতারা না জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। নাসিরনগরে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাকা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হক সংবাদ সম্মেলনে এলেন ঘটনার ১ সপ্তাহ পর। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী। সায়েদুল হক দাবি করেন, নাসিরনগরে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে তার এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে। বিজিবি, র্যাব, পুলিশ, ডিসি, এসপি, এসপি সবাইকে আমি পাওয়ার মধ্যে পাঠাইছি নাসিরনগর। কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন সায়েদুল হক। দাবি করেন, প্রকৃত ঘটনা না জেনেই বক্তব্য দিচ্ছেন অনেক মন্ত্রী ও নেতারা। নাসিম ভাই তার ফিল্ডে ছিলাম, ফিল্ডে তো ছিলাম আমি। ওনাকে মিউনিসিপ্যালিটি করছে, ভুল বুঝেছে ওনাকে। কারা এই হামলায় জড়িত সে বিষয়ে পরিষ্কার করেননি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তবে তার দাবি, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হিন্দুদের নিয়ে কটূক্তির প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। আমার বিরুদ্ধে বলতেছে যে রানা দাসগুপ্ত তারা, আমি হিন্দুরে মালানার বাচ্চা বলছি। আপনারা আজকে সারা থানা ঘুরে যান, সারা হিন্দু সম্প্রদায় করে যান, একটা লোক বলে যে আমার জীবনে আমি মালানার বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মকে অবমাননার অভিযোগে ৩০শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর ও হরিপুরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ও লুটপাট চলে। এরপর গত বৃহস্পতিবার রাতে পুড়িয়ে দেয়া হয় কয়েকটি বাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে ফেসবুকে যে ছবির অজুহাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক হামলা শুরু, সেটি রসরাজ দাস পোস্ট করেননি বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সায়েদুল হক। রসরাজকে এই অভিযোগে গ্রেপ্তার করে এরই মধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে মন্ত্রী বলছেন, নিরক্ষর রসরাজের পক্ষে ফেসবুক চালানো সম্ভব নয়। এছাড়া অবমাননামূলক ছবিটি পোস্ট করা হয় ঢাকা থেকে। আমাদের বিভিন্ন সংস্থা যে এটা রসরাজ করে নাই, এটা করা হচ্ছে প্রথম বলে কাতার থেকে, এখন বলা হচ্ছে এটা ফরেনসিক অফিসে আছে। এই ছবিটা এখন এই যে সাইবার ক্রাইম আছে ল্যাবরেটরিতে আছে এখন, এবং এটা তখন বলে ঢাকার থেকে পোস্ট করা হয়েছে। দেশে ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা চেয়ে রিট করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। একই সঙ্গে সহিংসতা ঠেকাতে প্রশাসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে নাসিরনগর হামলার নিন্দা জানিয়ে রসরাজ দাসকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয় গত ৩০ অক্টোবর। পরে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
নাসিরনগরের ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণার নির্দেশনা চেয়ে রোববার আদালতে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আদালতকে অবহিত করা, সাথে সাথে এর ব্যর্থতার জন্য কারা দায়ী, তাদের বিরুদ্ধে কি নেওয়া হলো সেটাও আদালতকে অবহিত করা। এদিকে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ও অন্যদের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ভিকটিম রসরাজ দাসকেও আইনি সহায়তা দেওয়া হবে। আমরা উদ্বিগ্ন এই জন্য যে ঘটনা একটা চক্রান্ত হয়েছে, সেই চক্রান্তকে আমরা চিহ্নিত করতে হবে। এই বিচার যাতে প্রভাবিত করতে না পারে সেজন্য রসরাজের রিমান্ড চ্যালেঞ্জ করে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ মামলা ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। তার মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত হয়, অন্য কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা না থাকে সেই ব্যবস্থা করা, এবং তাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য যাতে করে তার বিরুদ্ধে কোনো অবস্থাতেই এমন কোনো কার্যক্রম গ্রহণ করা না হয় যেটা মানবতা বিরোধী। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রী সাইদুল হক পরোক্ষভাবে সাংবাদিকদের এক ধরনের চ্যালেঞ্জ দিয়েছেন সম্ভবত, আমি বিশেষ করে সাংবাদিকদেরই বলছি, কারণ একটা সংবাদপত্রে আসার পর থেকে আসলে বিষয়টা ছড়িয়ে গেছে অনেক জায়গায়। আপনি কথা বলছিলেন আজকে এডিটর স্পিকে। ভোরের কাগজে সম্পাদক শ্যামল দত্ত ছিলেন আমাদের সঙ্গে। শ্যামল দত্তের কাছেই আমি জানতে চাইছিলাম যে বক্তব্যটিকে কেন্দ্র করে আমরা সব জায়গা থেকে জানতে চাইছি, এবং সাইদুল হককে আজকে যে কারণে সংবাদ সম্মেলন করতে হলো, যে ভোরের কাগজে ছাপা ছিল খবরটি এরকম করে যে তাকে কোট করে যে মালনের বাচ্চারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে আর এই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে প্রচার করছে সাংবাদিকেরা। এই বিষয়ে তার কাছে কি প্রমাণ রয়েছে, যেহেতু প্রমাণ পেলে সাইদুল হক পদত্যাগ করবেন এরকম একটি কথা বলেছেন। শ্যামল দত্ত বলেছেন যে এই কথাটি তিনি শুনেছেন বা তার প্রতিবেদক শুনেছেন রানা দাশগুপ্তর কাছে, এবং রানা দাশগুপ্ত এখানে উপস্থিত ছিলেন এবং রানা দাশগুপ্ত এই কথাটি তাকে জানিয়েছেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এটি যথেষ্ট কিনা, এটি প্রমাণ যথেষ্ট হয়েছে কিনা। শ্যামল দত্ত বলেছেন এটি তাকেই প্রমাণ করতে হবে। সেটি মালানের বাচ্চা তিনি বলে থাকুন আর নাই থাকুন, সাইদুল হক কিন্তু আসলে প্রথম থেকে বিষয়টি যে বড়, বিষয়টি মানে এক ধরনের গভীরতা নিষ্ঠুরতা রয়েছে সেটি অস্বীকার করে আসছিলেন। তিনি বলতে চেষ্টা করছিলেন সাংবাদিকরা এটি বাড়াবাড়ি করছে বা এরকম কোনো ঘটনা তার মধ্যে ঘটে নাই, প্রণোদিতভাবে মিথ্যা এবং বানোয়াট এই অভিযোগগুলো বলছেন। তিনি প্রশ্নের বিপক্ষে প্রশ্ন করেন। আজকে সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন, আপনি দেখেছেন, রুবাইদ দেখেছেন, তার মধ্যে কিন্তু তিনি বলছেন, তাকে কোট করছি, আমি একজন মন্ত্রী হয়ে নিজের পায়ে নিজে কেন কুড়াল মারবো, নিজেদের লোকদের গালিগালাজ এবং জনপ্রিয়তা ও সততার উপর কালিমা লিপ্ত করবো। নিজেদের লোকদের বলতে তিনি হয়তো হিন্দুদেরই বুঝিয়েছেন নিজেদের লোকদের গালিগালাজ এবং জনপ্রিয়তা ও সততার উপর কালিমা লিপ্ত করবো। তার এই বক্তব্যটি আমার খুব বেশি কনভিন্সিং মনে হয়। নিজেদের লোকদের কতটা নিরাপদে রাখতে পারছি সেই প্রশ্ন তো এখন খুব ভালোভাবেই আসছে। ভারতীয় হাই কমিশনারকে এর মধ্যে সুষমা স্বরাজ কিন্তু জানিয়েছেন যে আসলে অবস্থাটা তাকে জানাতে যে আসলে সংখ্যালঘুদের কি অবস্থান, এবং মন্ত্রী কিন্তু গতকাল একটা কথা বলেছেন যে বাইরে থেকে এসে হয়তো তারা এরকম কাজ করে চলে গেছে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তিনি আসলে 3.5 রকমের কথা বলেছেন টোটাল আজ পর্যন্ত। তো তিনি বারবার বলছেন যে তাকে ষড়যন্ত্রের তীরটি বারবার তার দিকে ফেলে দেওয়া হয়েছে। তিনি এইটাও বলছেন কিছুদিন আগেও নাকি তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছিল। কে তার সুনাম ক্ষুণ্ণ করবে, কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এইরকম প্রশ্নের উত্তর কিন্তু আসলে তিনি দিতে চাননি বা দেননি। মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটুকু বুঝবেন যে তার ব্যক্তিগত সুনাম দুর্নামের চেয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর, এবং সেটার নিশ্চয়ই একটা ভালো সমাধান নিশ্চয়ই উনি অ্যাট লিস্ট করতে চাইবেন ওনার জায়গা থেকে। আমরা এটুকু আশা করতে পারি তিনি এটি করতে নিশ্চয়ই চাইবেন। আমরা একটা বিরতি নিচ্ছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরির আঘাতে আনসার সদস্য সোহাগ নিহত হয়েছেন। হামলায় এপিবিএন ও সিভিল এভিয়েশনের 4 পরিচ্ছন্নতা কর্মীও আহত হয়েছে। বিমানবন্দর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ জামান সুমিত। বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তার এলাকায় এই ঘটনাটা কিভাবে ঘটেছে এবং দুর্বৃত্ত বলা হচ্ছে যাকে হামলাকারী, তার পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? জি, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে দুর্বৃত্ত এখানে হামলা চালিয়েছে তার পরিচয় কিন্তু
এখনো জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করে আসছি গণমাধ্যম কর্মীরা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো কিছু সুনির্দিষ্টভাবে জানানো হচ্ছে না গণমাধ্যম কর্মীদেরকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনা ঘটার পর থেকে মূলত বিমানবন্দর কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সিভিল এভিয়েশনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তারা রয়েছেন, তারা একটি জরুরি বৈঠকে এরই মধ্যে বসেছেন বিমানবন্দরের। এই ঘটনাটি আসলে বিমানবন্দরের ঠিক কোন জায়গায় ঘটেছে এবং কিভাবে এটা সূত্রপাত হয়েছে সেটা কি জেনেছেন আপনি? যে বিমানবন্দর যে টার্মিনাল রয়েছে, টার্মিনাল ঠিক 1-এর সামনে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ টার্মিনালের দোতলাতে। প্রথমে আমরা যেটি জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে যে বিমানবন্দরের এই দোতলাতে যে দুর্বৃত্তটি প্রথমে হাঁটতে হাঁটতে উপরে আসে এবং সে প্রথমে 4 নম্বর যে গেটটি রয়েছে সেখানে গিয়ে মূলত প্রবেশের চেষ্টা করে। সেখানে হচ্ছে এক আনসার সদস্যকে সে ছুরিকাঘাত করে এবং সেই আনসার সদস্যের নাম হচ্ছে সোহাগ আলী, যে মারা গিয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এরপরে সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে এসে 3 নম্বর আহত হয় বলে আমরা জানতে। রাত বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংলাপ নিয়ে আন্তরিক নয়, এই মুহূর্তে সংলাপ নিয়ে ভাবছে না আওয়ামী লীগও। প্রয়োজন হলে পরে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে বলে জানান তিনি। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলেও জানান ওবায়দুল। এর আগে সেতু ভবনে তার সঙ্গে দেখা করে ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রাধান্য পায় বৈঠকে। খেলাধুলা খবরের জন্য রুবেদ আপনার কাছে চলে যাচ্ছি। রুবেদ, আপনার কাছে কি মনে হয় আসলে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মুস্তাফিজ? আসলে আজকে ওয়ালশের সাথে ওয়ালশের কথা শোনার পর মনে হচ্ছে যে সম্ভাবনা এখনো আসলে 50-50। ওয়ালশ যেটা যেরকমটা বলেছেন যে আসলে 5 থেকে 7 দিন পর উনি নিজে একটা অ্যাসেস করবেন, এরপরে আসলে উনি নিজে চেক করে দেখবেন যে তার শারীরিক কি অবস্থা। এই 3-4 দিন কিন্তু তাকে রাখা হবে যে তার শারীরিক জড়তাটা কাটানোর জন্য। তো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক। আমরা চাই মুস্তাফিজ নিউজিল্যান্ড ট্যুরে যাক। যাই হোক, সে খবরটা জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো আরো যা থাকছে। পার্থে শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই 370, সাউথ আফ্রিকার 6 উইকেট। আইএইচএফ বাছাই পর্বে ইউরোপীয় ধাঁচের হকি খেলতে চায় বাংলাদেশ, কাল শুরু চূড়ান্ত ক্যাম্প। নটা 27 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বাংলাদেশের পেসারদের জন্য নিউজিল্যান্ড সিরিজে অপেক্ষা করছে সুইমিং কন্ডিশনের পরীক্ষা, এমনটাই মনে করছেন কোর্টনি ওয়ালশ। মুস্তাফিজুর রহমানের সেরে ওঠা নিয়ে আশাবাদী টাইগার বোলিং কোচ, তবে দ্য ফিজের ফিটনেস সম্পর্কে পুরো ধারণা পেতে আরো 1 সপ্তাহ লাগবে বলছেন তিনি। ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের পেসারদের শিকার ছিল 1 উইকেট। স্পিন ফ্রেন্ডলি পিচে তেমন একটা বল করারই সুযোগ পাননি রাব্বি শফিউলরা। তবে পরের সিরিজে পাল্টে যাচ্ছে পুরো চিত্র। পেসারদেরই থাকতে হবে আক্রমণের নেতৃত্বে। নিউজিল্যান্ডের সুইমিং কন্ডিশন যে বড় পরীক্ষা নেবে টাইগার পেসারদের শক্তি ও সামর্থ্যের, সেটা জানেন কোর্টনি ওয়ালশ। এই কিংবদন্তি অপেক্ষায় আছেন নিউজিল্যান্ড চ্যালেঞ্জের। আমরা ইংল্যান্ড সিরিজে খুব বেশি পেস বোলিং ব্যবহার করতে পারিনি। আসল পরীক্ষা হবে নিউজিল্যান্ডে। আমাদের দলে প্রতিভা আছে এবং আমি তাদের নিউজিল্যান্ড সফরে দেখতে মুখিয়ে আছি। ডাউন আন্ডারের সফরে প্রাথমিক দলে থাকলেও মুস্তাফিজুর রহমানের ফিটনেস নিয়ে রয়ে যাচ্ছে বড় প্রশ্নবোধক। নেটে বল করা শুরু করেছেন দ্য ফিজ। প্রাথমিক লক্ষ্য তার সহজাত অ্যাকশন ফিরিয়ে আনা। গতকালকে সে অনুশীলন শুরু করতে পারেনি বৃষ্টির জন্য। আজকে তাকে বল করতে দেখেছি। এখনো কিছুটা জড়তা আছে তার কাঁধে। এখন চেষ্টা করা হচ্ছে তাকে বোলিং অ্যাকশনে স্বাচ্ছন্দ্য করে তুলতে। কালকে বল করলে অনেক দিন পর সে টানা 2 দিন বল করবে।
অভিজ্ঞ ওয়ালশের চোখে মুস্তাফিজের উন্নতির গ্রাফটা ভালো, তবে চট করে তার সম্বন্ধে কিছু বলে ফেলতে নারাজ টাইগারদের বোলিং গুরু। আরো কিছু সময় নিয়ে দেখে নিতে চান শিষ্যের সেরে ওঠা। 11 বা 13 তারিখের মধ্যে তার সম্বন্ধে পুরো ধারণা পাওয়া যাবে যে সে কতটুকু ফিট আছে। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চাই না, তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার প্রশ্নই আসছে না। আমি আশা করছি আর 5 থেকে 7 দিনের মধ্যে মুস্তাফিজের অবস্থাটা আমরা বুঝতে পারবো। বিপিএল ফাইনালের পরদিন 10 ডিসেম্বর বাংলাদেশ দল রওনা হবে অস্ট্রেলিয়ায়। ওখানে কন্ডিশনিং ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে টাইগার স্কোয়াড। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 টেস্টের পঞ্চম ও শেষ দিন সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য 370 রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। দিন শেষে তাদের সংগ্রহ ছিল 4 উইকেটে 169 রান। বড় রান তাড়া করতে নেমে আউট হয়েছেন শন মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও অ্যাডাম বোজেস। উসমান খাজা 58 রানে অপরাজিত, আর তার সঙ্গী মিচেল মার্শ অপরাজিত 15 রানে। এর আগে 8 উইকেটে 540 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী দল। 6 উইকেটে 390 রানে চতুর্থ দিন শুরু করেন 2 অপরাজিত ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ভার্নন ফিল্যান্ডার। তাদের 116 রানের জুটিতে রান পাহাড়ে চাপে পড়া অজিরা। ডি কক 64 ও ফিল্যান্ডার আউট হন 73 রান করে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 244 ও সাউথ আফ্রিকা করেছিল 242 রান। এইচএফ বাছাই পর্বে ইউরোপীয় ধাঁচে হকি খেলতে চায় বাংলাদেশ। সোমবার থেকে দলের 23 সদস্য নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত অনুশীলন। জার্মানির ক্যাম্পের অভিজ্ঞতা টুর্নামেন্টে কাজে লাগবে বলে মনে করছে স্কোয়াডের সদস্যরা। জার্মানিতে কন্ডিশন ক্যাম্প শেষে 1 তারিখ দেশে ফিরেছেন জিমি আশরাফুলরা। সেই ক্যাম্পের 18 জন খেলোয়াড়ের সাথে আরও 5 জনকে নিয়ে সোমবার থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। রোববার হকি স্টেডিয়ামে রিপোর্ট করেছেন দলের খেলোয়াড়েরা। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে জার্মানিতে অস্ট্রিয়া আর পোল্যান্ডের সাথে 8টি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। ড্র করেছে 4টিতে। ইউরোপের এই সাফল্যে আত্মবিশ্বাসী খেলোয়াড়েরা। দলের ভুল ত্রুটি শুধরে খেলোয়াড়দের আরও পাকাপোক্ত করতে জার্মান কোচ অলিভার থাকবেন ক্যাম্পে। আমরা একত্রিত হয়ে একটা টিম অ্যাজ এ টিম হিসাবে কোনো ম্যাচ ছাড়া আমরা প্র্যাকটিস ম্যাচগুলোতে খেললাম, এবং ওইটাই সবচেয়ে পজিটিভ দিক ছিল যে আমরা ম্যাচগুলো খেলার পর ভিডিও মাধ্যমে আমাদের ভুলগুলো আমরা দেখতে পারতাম, এবং ওইটার উপরে ওয়ার্কআউট করার আমাদের সব কিছু পসিবিলিটি ওখানে ছিল, যে কারণে কিন্তু আমাদের ডে বাই ডে ম্যাচগুলো ইমপ্রুভমেন্ট ছিল। ইউরোপীয় ক্যাম্পের অভিজ্ঞতা হংকংয়ে কাজে লাগাতে চায় স্কোয়াড। তাদের সাথে খেলতে পারে আমরা আমাদের স্ট্রেংথটা বুঝতে পারছি। ইউরোপিয়ান হকি আর বাংলাদেশ হকি ইয়েতে আমরা সব কিছু বুঝতে পারছি। আর আমার মনে হয় যে যদি আমরা আমাদের বেস্ট হকিটা খেলতে পারি, আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো। আমি যতটুকু খেলবো আমি আমার ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব শুরু থেকেই, কারণ আমি নিজের থেকেই আমি লিগের পারফরমেন্স আমি নিজের কাছে সন্তুষ্ট না, যার ফলে আমার মনটা অনেকটা আর কি দুর্বল। আমি এই টুর্নামেন্টের মাধ্যমে আমি আমার কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করব। 17 তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। ইউরোপীয় ধাঁচে এবার এশিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ। ঠান্ডা ওয়েদারে প্র্যাকটিস খেলবো আমরা গরমে। অ্যাকচুয়ালি কোচদের থিম ছিল যে তারা ওইখানে নিবে ইউরোপিয়ান স্টাইলে প্লেয়ারদের খেলা দেখানো, এবং ওই স্টাইলে তোমরা কিভাবে খেলবা এইটা রপ্ত করা। এএইচএফ কোয়ালিফাইং কাপে চূড়ান্ত স্কোয়াড হবে 18 জনের। 17 তারিখ দেশ ছাড়ার আগে দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফেডারেশন। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দিয়েছে বিটিআরসি। সোমবার সন্ধ্যায় সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে তরঙ্গ খুলে দেয় বিটিআরসি প্রতিনিধি দল। বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। আদালতের নির্দেশ অনুযায়ী 19 নভেম্বরের মধ্যে সিটিসেলকে বকেয়া 100 কোটি টাকা পরিশোধ করতে হবে। সকালে সিটিসেলের তরঙ্গ কেন খুলে দেওয়া হয়নি বিটিআরসির কাছে তা জানতে চায় আপিল বিভাগ। আদালতের নির্দেশের পর জরুরি সভা শেষে তরঙ্গ খুলে দেয় বিটিআরসি। এর ফলে এখন থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে সিটিসেল। মহামান্য কোর্টের নির্দেশক্রমে আমরা সিটিসেলের তরঙ্গ পুনরায় সংযোগের জন্য আজকে সংযোগ প্রদান করেছি। এখন এটা বিটিআরসির নির্দেশক্রমে আমরা এসেছি এবং আমরা কল টেস্ট করেছি। সিটিসেলের নেটওয়ার্ক ইজ অন। এখন তো সিটিসেল তার আগের মতো তার দৈনন্দিন কার্যাবলী কি পরিচালনা করতে পারবে, কোনো আইনগত কোনো বাধা নেই। 7 নভেম্বরকে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের ফলাফল হিসেবে দেখছেন ইতিহাসবিদেরা। তাদের বিবেচনায় বিপ্লব অথবা সংহতি দিবস রাজনৈতিক শব্দ ছাড়া আর কিছুই নয়। দেশের রাজনৈতিক ইতিহাসে 7 নভেম্বর রক্তপাত এবং ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলছেন তারা। 1975 সালের 15ই আগস্টের বর্বরতার ধারাবাহিকতার অংশ একই বছরের 3 নভেম্বর ও 7 নভেম্বর। ইতিহাসবিদদের মতে 1970 থেকে 75 পর্যন্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সাধারণ মানুষের ক্ষমতায়নের প্রক্রিয়া চূড়ান্তভাবে থামিয়ে দেওয়া হয় 7 নভেম্বরে।
75-এর 3 নভেম্বর চিফ অফ জেনারেল স্টাফ খালেদ মোশাররফ ও তার মিত্ররা সেনানিবাস সহ ঢাকার বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ নেন। খালেদ মোশাররফের এই অভ্যুত্থানের সময় অন্তরীণ ছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান। ইতিহাসবিদরা বলছেন, সেনাবাহিনীকে গণমুখী করার দাবি বাস্তবায়নের আশাতেই সে সময় জিয়াউর রহমানের সহায়তায় এগিয়ে যান কর্নেল তাহের। কর্নেল তাহেরের ব্যক্তিগত প্রভাবে জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন, কিন্তু মুক্ত হয়েই তিনি ফিরে গিয়েছিলেন তার চিরাচরিত স্বভাব এবং কর্মকাণ্ডে। তিনি 12 দফা দাবিও কার্যকর করেননি, বরং আমরা তো জানি যে তিনি কর্নেল তাহেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছিলেন। 7 নভেম্বর মুক্ত হওয়ার মাত্র 12 ঘন্টার মধ্যেই কর্নেল তাহের ও তার দল জাসদকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেন জিয়াউর রহমান। জাসদ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর 7 নভেম্বর নিহত হন 31 জন সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। 75 থেকে 7 নভেম্বরের ঘটনা কোনো ঐতিহাসিক এই কারণে গুরুত্বপূর্ণ, যেটা একটা খুনোখুনির ঘটনা আমাদের দেশের ইতিহাসে। এই খুনোখুনির দ্বারা আমাদের দেশের ইতিহাসটাকে বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। ইতিহাসবিদদের পর্যবেক্ষণ, 7 নভেম্বরের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথ ধরে বাংলাদেশ। তাই এই দিনটিকে বিপ্লব অথবা সংহতি হিসেবে মানতে রাজি নন তারা। বিপ্লব তখনই হয় একটি ঘটনার মধ্যে দিয়ে, যখন একটি সমাজে মৌলিক পরিবর্তন আসে। তো সেই মৌলিক পরিবর্তন আমরা দেখিনি। বিপ্লবটা কিসের, সংহতিটা কার সঙ্গে, এই প্রশ্নগুলি কিন্তু কেউ তোলেনি। এক ধরনের ন্যারেটিভ হয়ে গেছে যে এটা একটা বড় ঘটনা এবং এটা গণতন্ত্রের সঙ্গে যুক্ত। আমি যে কথাটি বলতে চাই এটি হচ্ছে ক্ষমতা দখলের যুক্ত। তারা বলছেন, ক্ষমতার লড়াইয়ে সেদিন জিয়াউর রহমান সফল হয়েছিলেন বলেই তাহেরকে জীবন দিতে হয়েছে। আর তাহের সফল হলে জিয়া হয়তো ক্ষমতার শীর্ষে কখনোই পৌঁছাতে পারতেন না। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতি পর জানিয়ে ফিরছি। সমর্থন বাড়াতে শেষ মুহূর্তের মরিয়া প্রচারে হিলারি ট্রাম্প, বেশি গুরুত্ব ব্যাটল গ্রাউন্ডে। বাংলাদেশের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে কিভাবে মন্দিরে হামলা হয় তা আমার বোধগম্য নয়। কৌশিক বলছেন নাসিরনগর এখন ক্ষুধার্ত রাজনীতিবিদদের মচমচে তাজা খাবার। নূর বলছেন আওয়ামী লীগের 3 নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, এরপরও কি সন্দেহ থাকে হামলার জন্য দায়ী কারা? একটা SMS এর মেসেজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের। হাবিব বলছেন, যে ব্যক্তি ব্যঙ্গচিত্র করেছে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হলে এত কিছু হতো না। আসলে মন্ত্রী কিন্তু পরে বলেছেন যে ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে রসরাজ, তার আসলে তার অ্যাকাউন্ট থেকে ওই চিত্রটি কিন্তু প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অন্য একটি জায়গা থেকে, ঢাকা থেকে, এবং সম্ভবত তার কোনো ফেসবুক অ্যাকাউন্টে নেই বা তিনি ওটা অপারেট করেন না। তবে ব্যঙ্গচিত্র করার পরে দ্রুত বিচারের আওতায় আনার জন্য যে হাবিব দাবি জানিয়েছেন, আমি পাশাপাশি এটিও বলতে চাই যে যারা বা যেসব লোকেরা এইরকম একটি ঘটনা ঘটানোর জন্য উৎসাহ যোগাচ্ছেন, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, তাদের আসলে ব্যাপারটা বোঝা দরকার যে ব্যঙ্গচিত্র করার জন্য কাউকে দায়ী করে তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলা যেতে পারে, কিন্তু তার জন্য যারা এর সাথে জড়িত নন বা যারা এই সাথে জড়িত হওয়ার কোনো কারণ নাই, তাদেরকে শাস্তি দেওয়ার তো কোনো রকম কোনো কথা নাই। এই দাবিটি তো হ্যাঁ, আমিও এটার সাথেই যোগ করতে চাচ্ছি যে আমাদের সবারই মনে হয় একটু সহনশীল হওয়াটা খুবই প্রয়োজন এসব ক্ষেত্রে, বিশেষ করে যেখানে আসলে সাম্প্রদায়িক বিষয়গুলো জড়িত, একটু সহনশীল হয়ে। এবং সেটি হচ্ছে যে কেউ একটা অপরাধ করেছে, আমরা একজন নিরপরাধ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছি, তাদের বাচ্চাদের সামনে তাদের মূর্তি ভাঙচুর করছি, সেটি আসলে কতটা ঠিক। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ তাদের মতামতের জন্য। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দুদিন ডেমোক্রেট ঘাঁটিতে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারির এগিয়ে থাকা পেনসিলভেনিয়া, মিশিগান ও মিনিসোটায় রোববার প্রচার চালানোর কথা রয়েছে ট্রাম্পের। শেষ মুহূর্তে নিজের সম্ভাবনা দেখতে পেয়ে জোর প্রচার শুরু করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অন্যদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত জয় হাতছাড়া হওয়ার আশঙ্কায় সমর্থন ধরে রাখতে মরিয়া ডেমোক্রেট প্রার্থী হিলারিও। গত এক সপ্তাহে ট্রাম্পের নাটকীয় উত্থান চিন্তায় ফেলেছে ডেমোক্রেট শিবিরকে। ব্যাটল গ্রাউন্ডে পিছিয়ে পড়া রাজ্যগুলিতে নিজ দলের সমর্থকদের ভোট নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন ডেমোক্রেটরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানতে নিউ ইয়র্কে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন ভাই, নিউ ইয়র্কের অনেক অধিবাসী রয়েছেন যারা ঠিক সাদা নন, কালো এবং অন্যান্য গাত্রবর্ণের, তাদের বেশিরভাগই ট্রাম্পকে ভোট দেবেন না এরকম একটি কথা শোনা যাচ্ছে। বিষয়টি ঠিক কিনা, আপনি কি দেখছেন মামুন ভাই? আপনি ঠিকই বলেছেন, এরকম একটি কথা এখানে চালু আছে এবং এখানকার মানুষ এরকমই ভাবছে যে তারা যারা অভিবাসী আছে কালো রঙের আছে, কারণ ট্রাম্প যে জায়গাতে মানুষকে সুরসুরি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন সেটি হলো এক ধরনের উত্তেজনা, এক ধরনের সাম্প্রদায়িকতা মূলক উত্তেজনা। অর্থাৎ উনি বলছেন সাদাদের জন্য হবে আমেরিকা, আমেরিকা অন্য লোক কেন থাকবে, বাইরের লোক যারা এসছে তারা এখানে সমস্যা সৃষ্টি করছে, অপরাধ করছে, ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে, সুতরাং বাইরে যারা আসছে তাদের জন্য নয়, আমেরিকা হবে সাদাদের জন্য। যেটি প্রায় 200 বছর আগে যেটা নিয়ে আমেরিকাতে বিভেদ ছিল, বর্ণবাদ ছিল, সেটা যখন আমেরিকা একটি ঐক্যবদ্ধ আমেরিকা হয়ে অগ্রগতির দিকে এগোচ্ছে, ঠিক 200 বছর পরে এসে আবার সেই সাম্প্রদায়িক উস্কানিটা তুলে দিচ্ছেন ট্রাম্প। এই কারণে এখানকার অভিবাসীরা মনে করছেন যে তাদের জন্য হিলারি নির্বাচিত হওয়াটাই ঠিক হবে। মামুন ভাই, নিউ ইয়র্কে আপনি আমাকে এডিটর স্পিকে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে নিউ ইয়র্কে খুব স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা দেখা যায় না, যাচ্ছে না। নির্বাচনী প্রচারণা বলতে যেটি বোঝায়, আপনি জানেন যে আমাদের প্রতিবেদনে আমরা বলছিলাম যে হিলারি যেসব স্টেটে এগিয়ে আসছেন, বিশেষ করে পেনসিলভেনিয়া আজকে যাবেন ট্রাম্প, আজকে যাওয়ার কথা রয়েছে, সেটিতে সে তার আয়োজন সম্পর্কে আমাদের যদি একটু বলেন যে পেনসিলভেনিয়াতে কি ধরনের কথা ট্রাম্প এই শেষ মুহূর্তে কি বলতে যাবেন বা কি বলছেন, কোন জায়গায় তিনি জোর দিচ্ছেন? আসলে ট্রাম্পের বলতে গেলে এটা সৌভাগ্য বলা যায়, কারণ হিলারি এবং ট্রাম্পের মধ্যে যে ব্যবধান ছিল সেটা ঘুচে আসছে। কারণ আপনি জানেন FBI যে বলছিল যে তার হিলারির ইমেল নিয়ে আবার তদন্ত হবে, এই কথা বলার পর থেকে মানুষের মধ্যে একটা সংশয় জাগে, একটা সন্দেহ দানা বাঁধছে। তারা মনে করছেন যে আমেরিকার প্রেসিডেন্ট হবে একজন নিখাত মানুষ, তার কোনো দাগ থাকবে না, নিদাগ একজন মানুষ হবে। হিলারিকে নিয়ে যখন এই কথাবার্তাটা উঠলো তখন হিলারির নৈতিকতা নিয়ে এখানকার মানুষের মধ্যে এক ধরনের সংশয় জাগা শুরু করলো। সেই সংশয় থেকে হিলারির অবস্থান কিছুটা খারাপ হওয়া শুরু করলো এবং পাশাপাশি ট্রাম্প বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলো হিলারির দুর্গ বলে চিহ্নিত সেই সব জায়গায় সেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও শুরু করলো। তিনি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করার চেষ্টা করছেন আমেরিকানদের, বলছেন যে আপনাকে ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আরো খবর আমাদেরকে জানিয়ে দিবেন। মামুন ভাই নিউ ইয়র্ক থেকে যেটি বলছিলেন যে আসলে সাদা চোখে আমেরিকানদের মধ্যে নির্বাচন নিয়ে খুব আগ্রহ উদ্দীপনা দেখা যায় না, কিন্তু গণমাধ্যমগুলি আসলে সারাদিন পুরো বিশ্বের গণমাধ্যমে উত্তেজিত। এবং আমরা যেটা আমাদের প্রতিবেদনে পড়ছিলাম মহুয়া এবং খালেদ, যে আসলে মিনেসোটা, পেনসিলভেনিয়া সেটা আসলে একেবারেই ডেমোক্র্যাটদের শক্ত জায়গা, সেখানে ট্রাম্প যাচ্ছেন যে মন যদি গণনা। আমি আসলে বরাবরের মতো আপনি জানেন মহুয়া এবং খালেদ যে দুটি স্টেট ফ্লোরিডা এবং টেক্সাস সুইং স্টেটের সব থেকে বড় যে উদাহরণ, একটাতে 39টা ইলেকট্রাল ভোট আর একটাতে 28টা। আমি সে দুটোর দিকে তাকিয়ে আছি, কারণ 2000 সালের ইলেকশনটা কিন্তু ফ্লোরিডা, আমার মনে হয় আপনার এই তাকিয়ে থাকাটা অত বেশি আপনাকে এত তাকিয়ে থাকতে হবে না, কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কৃষ্ণাঙ্গ আছে তাদের শতকরা 2 ভাগ মাত্র ট্রাম্পকে ভোট দেবেন, 98 ভাগই ট্রাম্পকে ভোট দেবেন না। সুতরাং কৃষ্ণাঙ্গরা যদি এরকম অবস্থান নেন তাহলে আসলে সেই ইলেকশনটি আপনার ইলেকট্রাল কলেজগুলি নিয়ে আপনারই বসে থাকতে হবে। 538টি মধ্যে যে 270টি আসলে হিলারির হওয়ার কথা সেটি হয়ে যাবে। যাক, আমি আশা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ভোট ঠিকঠাক মতো দিবেন। আমরা খবর শেষ করছি। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব চীনে মিয়াও আদিবাসীদের নববর্ষ উদযাপনের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।